তোমাদের ক্লাসে আসতে বলার কারণ আমি কিছু ডু অ্যান্ড ডন্টস যেগুলো তোমরা পরীক্ষাতে করবা এবং পরীক্ষাতে করবা না এগুলো সম্বন্ধে কিছু কথা তোমাদেরকে বলবো। কথাগুলো খুব ভালোভাবে মাথায় ঢুকায় নাও। প্রথম কথা, যদি আমি যেগুলো বলছি তোমাদের যদি নোট করতে ইচ্ছা হয় করে নিতে পারো। ওভারঅল সবগুলো সাবজেক্টের জন্য আমি কথাগুলো বলছি। প্রথম কথা হচ্ছে, পরীক্ষায় তোমার খাতা দেওয়ার পর প্রথম কাজ কি? প্রথম কাজ হচ্ছে তোমার ওএমআর যে শিটটা আছে শিটটা ফিল আপ করতে হবে। তোমার পরীক্ষার সময় তোমার সামনে পেছনে তোমার বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড থাকতে পারে, খুব ভালো বন্ধু বান্ধবী থাকতে পারে। পরীক্ষার প্রথম 5 থেকে 7 মিনিট মনে করবা তোমার কোনো বয়ফ্রেন্ড নাই, কোনো গার্লফ্রেন্ড নাই, কোনো বন্ধু নাই, কেউ নাই তোমার, ঠিক আছে? কেউ তোমার নাই, একদম পুরা মাথা ফ্রেশ করে ওএমআর শিটটা ফিল আপ করতে হবে। রোল, রেজিস্ট্রেশন নাম্বার, তারপর সাবজেক্ট কোড যেটা আছে এইটা একদম ফুললি কনসেন্ট্রেশন দিয়ে লিখবে, একটা যেন কোনো ভুল না হয়। আবারও বলছি, ওই সময়ে কারোর সাথে গল্প করবা না, কারোর সাথে কোনো ডিসকাশন নাই, মাথা ঠান্ডা রেখে ওই 5 থেকে 7 মিনিট ভাববা পুরা পৃথিবীর সাথে আমার কানেকশন অফ, জাস্ট আমাকে ওএমআর শিটটা ফিল আপ করতে হবে। এখন কথা হচ্ছে, যদি আমি ওএমআর শিট পূরণ করতে ভুল করি, এখন এসএসসি দিছো, এইচএসসি দিছো, ওএমআর শিট কেমনে ফিল আপ করতে হয় এগুলো সম্বন্ধে আর বললাম না, এগুলো যথেষ্ট পরিমাণে আইডিয়া আছে তোমাদের। যদি ভুল হয়ে যায় তাহলে কি করবা? যদি দেখা যাচ্ছে উপরে তোমাকে তো আগে রোল লিখতে হয়, দেখা গেল যে তোমার রোল হলো 14, 15, 16, এরপর তোমাকে ওএমআর শিটটা ফিল আপ করতে হয়। এখন দেখা গেল যে তুমি 14, 15, 16 উপরে ঠিকই লেখছো, লেখার পরে কিন্তু নিচে যখন তুমি বলগুলা পূরণ করতে গেছো, আমাকে কি শোনা যাচ্ছে? হ্যালো? জি ভাইয়া। ওকে। তো দেখা গেল যে তুমি 14, 15, 16 উপরে ঠিকই লেখছো, কিন্তু নিচে দেখা যাচ্ছে তুমি মানে ভুল করছো আর কি, বল পূরণ করতে তুমি ভুল করছো, তখন তুমি কি করবা? প্যানিকড হয়ে যাবা? আমার ফোর্থ ইয়ার পরীক্ষার সময় এটাই করছিলাম আমি। মানে মানে রেজিস্ট্রেশনের রোল নাম্বারের চেয়ে রেজিস্ট্রেশন নাম্বার তো বড় হয়, তাই না? আমি রেজিস্ট্রেশন নাম্বারের লাস্টের 4টা ডিজিট আমি রোল দিয়ে কেনজানি লিখে ফেলছিলাম, কি যে হয়েছিল আমার নিজেরও মনে নাই। মানে মাথা পুরা নষ্ট হয়ে গেছিল। এবং মানে ওই দিনই ঈশ্বরের কি কাজ, মানে আমি 4 বছর অনার্স পরীক্ষা দিছি, কোনোদিন কোনো স্যার বলে না যে একটু হচ্ছে ওই রোল রেজিস্ট্রেশন যেটা ছিল ওটা একটু রিভিউ দাও। স্যার কেন জানি বলছে যে ওইটা তুমি রিভিউ দাও। তখন আমি দেখে তো পুরো আমার হাত টাত কাঁপতে লাগছে যে এটা কি হলো। পরে স্যার এসে আমার কাছে আমাকে অনেক কনসোলেশন দিল, দেওয়ার পর উনি ঠিক করে দিলেন আর কি। তো দেখা যাচ্ছে যে আমি ভুল করে ফেলছি, আমি ভুল করে বল পূরণ করে ফেলছি। তখন আমি কি করব? কোনো কিচ্ছু করব না, জাস্ট তোমার ঠিক যেটা হবে ওইটা, কোনো কাটাকুটি কিচ্ছু করব না, জাস্ট ঠিক যেটা হবে ওইটা আবার আমি পূরণ করে দেব। এখন দেখা যাচ্ছে উপরে তোমার যে রোল 14, 15, 16, ওই 14, 15, 16 লিখতে না গিয়ে আমি লিখছি 14, 15, 17। এখন কি করব? এখন করব হচ্ছে, উপরে তোমার যে রোল লেখার যে জায়গাটা আছে যদি ওটাতে সুন্দর করে যদি বেশি ঘষা মাজা না করে যদি ঠিক করা যায় করলাম, যদি না যায় এক টানে তুমি যেটা উপরে লিখছো 14, 15, 16 এক টানে কেটে দিয়ে তার উপরে 14, 15, 16 লিখে দিবা, এটাতে কোনো সমস্যা হয় না, ঠিক আছে? কিন্তু বেশি ঘষা মাজা করা যাবে না, বেশি কাটাকাটি করা যাবে না। একবার ভুল করছি ওইটা ঠিক মতো মানে কারেক্টিফাই করে ফেলবো। কথা কি বোঝা গেছে? পরীক্ষার খাতা তোমার বাড়ির হলো কালি পাতিল নয় যে ঘষা মাজা করবা, ওটা করা যাবে না। যেটা ভুল হবে জাস্ট একবার কেটে দিবা, কেটে দিয়ে আবার লিখবা। আর যদি বল পূরণে ভুল যায় ওইটার পরে যেটা তোমার ঠিক হবে ওইটা জাস্ট তারপরে বল পূরণ করে দিবা, শেষ। এটা গেল হচ্ছে আমাদের 1 নাম্বার পয়েন্ট। 2 নাম্বার পয়েন্ট কি? তোমরা যখন ইয়ে করবা, ওএমআর শিটটা পূরণ করবা, ওএমআর শিটের ঠিক নিচেই আরেকটা, দাঁড়াও, ওএমআর শিটের নিচেই আরেকটা হচ্ছে অংশ পাবা। ওইখানে তোমাকে তোমার কোন ইয়ার তুমি, পরীক্ষা কত সালে হচ্ছে, তোমাদের পরীক্ষা কিন্তু হচ্ছে 2025 সাল,
কেউ 26 যেন লিখিও না। ওইখানে প্রথমে তোমাকে লিখতে হবে, প্রথমে একটা গ্যাপ থাকবে, ওইখানে তোমাকে তোমার ইয়ার লিখতে হবে, অনার্স ফার্স্ট ইয়ার। তারপর পরীক্ষার যে তোমার সাল আছে ওইটা লিখতে হবে। আমি এটা ছবি তোমাদের গ্রুপে দিয়ে দেবো এই ক্লাসের পরে। তারপরে লেখা থাকবে বিষয়। ওই বিষয়ের জায়গায় তুমি কিন্তু ইন্ট্রোডাকশন টু প্রোজ, ইন্ট্রোডাকশন টু পোয়েট্রি অথবা যে ইমার্জেন্স অফ বাংলাদেশ এগুলো কিন্তু লিখবা না। ওইখানে তুমি লিখবা কোন সাবজেক্টে তুমি পড়ো, ডিপার্টমেন্ট অফ ইংলিশ অথবা বাংলা, হ্যাঁ, ফিলোসফি, কেমিস্ট্রি, এগুলা লিখবা। তারপরে থাকবে হচ্ছে বিষয়ের শিরোনাম, একটা পার্ট থাকবে বিষয়ের শিরোনাম, ওইখানে তুমি লিখবা হচ্ছে ইন্ট্রোডাকশন টু পোয়েট্রি। তার ঠিক নিচে, মানে তোমার যেই দিন যে পরীক্ষা আর কি, তারপর নিচে থাকবে তোমার বিষয় কোড, ওইখানে তোমাকে বিষয়ের কোড লিখতে হবে। তারপর হচ্ছে পরীক্ষার তারিখ। অনেকে দেখা যায় যে পরীক্ষার তারিখ লেখো না, না লিখলে কোনো সমস্যাই নাই, ওইখানে ইনভিজিলেটর যে স্যার থাকবে সে সাইন করে দিবে, কোনো সমস্যা হবে না। এই এই যে অংশটা বললাম এটা আমি তোমাদেরকে ক্লাসের পরে গ্রুপে এটা একটা সিডি দিয়ে দেবো, দেখে নিবা যে কিভাবে ফিল আপ করতে হয়। গেল। তাহলে মনে হয় আমি 2 নাম্বার যে পয়েন্টটা এটাও তোমাদেরকে বোঝাতে পারছি। প্রথম যেটা বললাম সেটা হচ্ছে ওএমআর লেখার সময় একদম পুরা মাথা ফ্রেশ রেখে, তোমার বয়ফ্রেন্ড থাক, গার্লফ্রেন্ড থাক, বন্ধু থাক, বান্ধবী থাক, বাপ থাক, মা থাক, যে ইচ্ছা থাক, ভাববা যে তাদের সাথে আমার কোনো আর সম্পর্ক নাই, অন্তত এই 5 থেকে 7 মিনিটের জন্য। 2 নাম্বার কথা, ওএমআর শিটের ঠিক নিচেই একটা পেজ থাকবে, ওইটার যে ইনফরমেশনগুলো তোমাদেরকে বলে দিয়েছি, আবার গ্রুপেও দিয়ে দিব, এইটা খুব সুন্দরভাবে ফিল আপ করবা। দেন তারপরে হচ্ছে তুমি যে খাতা পাইছো, স্বাভাবিক এরকম হয় যে দেখা যায় খাতার মধ্যে অনেক জায়গার শিরায় একদম ছেঁড়া ছেঁড়া থাকে, শিরায় থাকে না, অথবা দেখা যায় খাতার ভিতরে কয়েকটা পৃষ্ঠা একদম ছেঁড়া থাকে, একদম লেখা যাবে না, একদম পুরা ভাঁজ হয়ে থাকে অনেক সময়। তুমি যদি একবার খাতায় রোল রেজিস্ট্রেশন নাম্বার যদি লিখে ফেলাও, তারপর কিন্তু খাতা চেঞ্জ করা কিন্তু খুব টাফ। দেখো এগুলো একদম বেসিক জিনিস, তারপরেও তোমাদেরকে বলছি যেন এই জিনিসগুলো পরীক্ষার সময় মাথায় কাজ করে। দেখা গেল যে তুমি একটা অর্ধেক সেলাই করা একটা খাতা অথবা একটা ছেঁড়া ফাটা টাইপের একটা খাতা, ভিতরের দিকে পৃষ্ঠাগুলো ছেঁড়া, ওই খাতায় তুমি পরীক্ষা দিচ্ছ। পরীক্ষা দেওয়ার পরে দেখা যায় 2-1 পৃষ্ঠায় ছিঁড়ে চলেও যেতে পারে। তোমাকে খাতাগুলোকে কিন্তু খুব কেয়ারফুলি ডিল করা হয় না আর কি। তো খাতা প্রথমে হাতের কাছে পাওয়ার পরে ওএমআর শিট ফিল আপ করার আগেই একবার খুব কুইকলি প্রত্যেকটা পৃষ্ঠা একটু চেক করে নিবা যে আমার সবগুলা খাতার পৃষ্ঠা ঠিক আছে কিনা, কোথাও কালি ঢ্যাপসানো আছে কিনা, কোথাও ছেঁড়া ছেঁড়া আছে কিনা, কোথাও সেলাইয়ের প্রবলেম আছে কিনা, এগুলো আগে দেখে ফেলবা। ঠিক আছে, এটা গেল। তারপরে খাতার যে মার্জিন করা, আমরা যে মার্জিন করি, খাতা চেষ্টা করবা যে মার্কার পেনগুলা যেগুলো দিয়ে তোমরা মার্কিং করো আর কি, এগুলা দিয়ে না করার, অথবা কলম দিয়ে মার্জিন না টানার। তোমরা প্রত্যেকে একটা করে কি বলে একটা করে পেন্সিল কিনে ফেলো, একটা করে শার্পনার কিনে ফেলো। পরীক্ষার যখন মার্জিন টানবা তখন পেন্সিল দিয়ে মার্জিন টানবা। আমি আমার পুরো 4 বছরের যে অনার্স জীবন, আমি কোনোবারই তোমার হচ্ছে মার্কার পেন অথবা তোমার ওই যে কলম দিয়ে আমি কখনোই মার্জিন টানি না। পেন্সিল দিয়ে টানবা তাহলে খাতা নোংরা কম হয়। কলম দিয়ে টানলে হয় কি, একটা দেখবা যে পৃষ্ঠার লাইন টানার পরে কলমের মাথায় এক্সট্রা কালি জমে যায়, ওই কালি খাতার সাথে লাগলে জিনিসটা দেখতে খারাপ লাগে। এজন্য সবচেয়ে বেশি সেফ হচ্ছে পেন্সিল ইউজ করা। একবার যদি পেন্সিল শার্প করে নাও তাহলে একটা পরীক্ষা পুরাটা মার্জিন টানা যায়। দেন এরপরে হচ্ছে তোমাদের মধ্যে অনেকের এই ধরনের মেন্টালিটি থাকবে, আছেও হয়তোবা, যে লেখা বড় করতে হবে, যত বেশি পৃষ্ঠা আমি যত বেশি দেখাতে পারবো তত বেশি আমি মার্ক পাবো। ঠিক আছে, একদিক থেকে ভালো, কিন্তু কোনটা ন্যাচারাল এবং কোনটা একদম পুরাপুরি আর্টিফিশিয়াল এটার মধ্যে কিন্তু পার্থক্য আছে। হ্যাঁ, যে তোমার খাতার পৃষ্ঠা বেশি দেখানোর জন্য আমি একটা প্রশ্নের উত্তর বেশি লিখছি, এটা দেখানোর জন্য ওই মানে অশোভনভাবে যেন কোনো লেখা লিখবা না, যে দেখা যাচ্ছে একটা প্যারা লিখছি তার মধ্যে একদম 2 বিঘা ফাঁক দিয়ে রাখছো তুমি, হ্যাঁ, একদম 2 হাত গ্যাপ দিয়ে রাখছো, মানে বোঝানোর জন্য বলছি যে প্রচুর পরিমাণ গ্যাপ দিয়ে রাখছো, অথবা এক লাইন থেকে আরেক লাইনে প্রচুর গ্যাপ দিছো। তুমি নর্মালি যেই ইয়েতে লেখো তার চেয়ে বড় করে তুমি লিখতেছো, এতে হয় কি যে তোমার লেখার স্পিডটা মানে ধীরে হয়ে যায় আর কি। তো এইরকম চেষ্টা করবে না, কোনটা শোভন কোনটা অশোভন এই জিনিসটা বুঝতে হবে। দেন তুমি খাতার প্রশ্ন পেয়ে গেছো, তারপর তুমি দেখবা যে
এরকম কোনো নিয়ম নাই যে 1 2 3 4 যেগুলো আছে তোমাকে ওই সিরিয়ালি লিখতে হবে, প্রথমে 1 লিখতে হবে, তারপর 2 লিখতে হবে, তারপর 3 লিখতে হবে, এরকম কোনো কিছু না। তোমার তুমি যে খাতাটা পাবা, খাতা পাওয়ার প্রথম 1 থেকে 2 পৃষ্ঠার মধ্যে তোমার যে খাতা কাটবে, যে স্যারটা আছেন সে মাইন্ড সেট করে নিবে যে এই ছেলেটা ভালো স্টুডেন্ট নাকি এ হলো খারাপ স্টুডেন্ট। তাহলে তুমি যেই খাতার শুরুর দিকে তোমার যে লেখাগুলা, এগুলো একদম দ্যাট নিড টু বি ইয়োর বেস্ট অফ দ্য বেস্ট। তুমি যেই টপিকগুলা সবচেয়ে বেশি জানো, তুমি যেই টপিকে একদম পুরো অ্যাকুরেটলি অ্যান্সার করতে পারবা, সেই প্রশ্ন দিয়ে হোক, সেটা তোমার কোশ্চিন পেপারে 12 নম্বর প্রশ্ন, ওইটা দিয়ে তুমি শুরু করবা। কিন্তু উপরে সুন্দরভাবে যেন লেখা থাকে যে অ্যান্সার টু দ্য কোশ্চিন নাম্বার অমুকের ABC, বুঝছো? এভাবে সুন্দর করে তোমার স্যার যেন বুঝতে পারে যে না, এই ছেলেটা 12 নম্বর প্রশ্নের ABC অ্যান্সার করছে, এভাবে উত্তর করার চেষ্টা করবা। দেন তারপরের ঘটনা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। এটা একটা খুবই ইম্পর্টেন্ট জিনিস। যে দেখা যাচ্ছে যে আমি আমার যে 8টা প্রশ্নে অ্যান্সার করতে হবে, তার মধ্যে আমি 5টা প্রশ্ন একদম আমার হুবহু কমন আসছে, আর 3টা প্রশ্ন আমার তেমন কমন আসেনি। তুমি কি করবা, যেগুলো আমার কমন আসছে একদম মনের মাধুরী মিশায়ে লিখতে গেছো, তখন হলো কি যে এগুলা আমি প্রচুর লিখে ফেললাম, লাস্টের দিক গিয়ে বাকি যে 3টা প্রশ্নের অ্যান্সার আছে ওটা আমি লেখার মতো আবার সময় পেলাম। এই জিনিসটা হয়, কিন্তু অনেকের সাথে হয়, এটা 90% স্টুডেন্টের সাথে হয় যে পরীক্ষাগুলোর মধ্যে গিয়ে তারা টাইম ম্যানেজমেন্ট করতে পারে না, লাস্টের দিকে প্রশ্নগুলোকে তারা ঠিক মতো লিখতে পারে না, তাদের সময়ে সংকুলন হয় না। তো কি করবা, যে প্রত্যেকে চেষ্টা করবা যে হচ্ছে একটা করে ঘড়ি নিয়ে যাওয়ার, একটা হাত ঘড়ি রাখবা। আর এখন আবার অনেক ভেজাল হয়ে গেছে, দরকার যদি সম্ভব হয় অ্যানালগ ঘড়িগুলা, অ্যানালগ যে ঘড়িগুলো, ওই ঘড়িগুলো সাথে করে নিয়ে যাওয়ার চেষ্টা করবা। প্রত্যেকটা প্রশ্নের জন্য, যেহেতু 10 মার্কের তোমাদের প্রত্যেকটা ভাগ আছে, ডিভিশন আছে, যাই হোক, প্রত্যেকটা প্রশ্নের জন্য মাথায় রাখবা যে আমার 30 মিনিট দরকার, শর্ট ব্রড সব কিছু মিলে আমি 30 মিনিট একটা 10 মার্কের অ্যান্সারের জন্য আমি রাখবো। এই 30 মিনিটের মধ্যে যদি তোমার ডিভিশন থাকে যে 3 4 4, হ্যাঁ, অথবা 2 4 4, যেরকমই হোক আর কি, ওই 10 মার্কের অ্যান্সার করার জন্য আমি 30 মিনিটের মধ্যে আমাকে সুন্দর করে গুছাই লিখতে হবে। 2-1 মিনিট সেটা অন্য জিনিস, কিন্তু প্রত্যেকটাতে যদি দেখা যায় যে এই 2-3 মিনিট করে তুমি এক্সট্রা লাগাচ্ছ, এগুলো কিন্তু পরে গিয়ে তোমার অ্যান্সারের মধ্যে কিন্তু ইফেক্ট ফেলবে, ঠিক আছে? তো পরীক্ষাতে ঢোকার পরে একটা টাইম মাথার মধ্যে একটা প্ল্যান করে নিবা যে এইটুকু সময়ের মধ্যে আমাকে সুন্দরভাবে লিখতে হবে এবং গুছায়ে লিখতে হবে, যেন আমার লাস্টে গিয়ে কোনো প্রশ্ন যেন আমার ছাড়া না পড়ে। তাহলে এটা গেল হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। পরের কথা হচ্ছে, তোমাকে অনেক সময় দেখা যায় এক্সট্রা শিট নিতে হয়, পরীক্ষাতে এক্সট্রা শিট নিতে হয়, এবং দেখবা যে তোমার যে মেইন খাতাটা আছে, মেইন খাতার ঠিক লাস্টের পৃষ্ঠাতে একটা তোমার হচ্ছে এক্সট্রা খাতার নাম্বার লেখার একটা ঘর থাকবে। আবার বলছি, মেইন তোমার যে খাতা দিবে তার একদম শেষের পাতায়, এবং তুমি যে এক্সট্রা খাতাগুলো নিবা, প্রত্যেকটা এক্সট্রা খাতার একটা সিরিয়াল নাম্বার থাকবে। তুমি এক্সট্রা খাতা লেখো বা না লেখো, লেখা শুরু করো বা না করো, এক্সট্রা খাতা পাওয়ার সাথে সাথে আগে ওই এক্সট্রা খাতার যে নাম্বারটা আছে, যে কোডটা থাকবে, যেটাই থাকলো, ওটা মেইন খাতায় আগে লিখে নিবা। ওটা তোমার প্রথম কাজ। যদি এক্সট্রা খাতার নাম্বার তোমার মেইন খাতাতে যদি যোগ না করো, তাহলে স্যারেরা ওই এক্সট্রা খাতার নাম্বার দিবে না। প্রথম কাজ হচ্ছে, আমি যদি এক্সট্রা লুজ নেই, তাহলে এক্সট্রা লুজের যেই কোডটা আছে ওই কোডটা আমি তুলে নিব, 1 নাম্বার কথা। 2 নাম্বার হচ্ছে, অনেক সময় দেখা যায় যে পরীক্ষার শেষের দিকে স্যারেরা অত সময় পায় না যে সবাইকে এক্সট্রা লুজ দিচ্ছে, কিন্তু দেখা যায় ওই পার্টিকুলার সময়ের জন্য স্যার হচ্ছে সাইন করতে ভুলে গেছে। যদি খাতায় সাইন না থাকে তাহলে কিন্তু ওই খাতাতে মার্ক দেয় না। তোমাকে নিজে মাথায় রেখে যে স্যার হলো আমার খাতাতে সাইন করার কথা, তখন আপনার মনে ছিল না, আমার খাতাতে একটু সাইন করে দেন। তাহলে 1 নাম্বার কথা, তোমার এক্সট্রা খাতার যেই নাম্বার, যেই কোডটা আছে ওইটা আগে তুমি তুলে নিবা, এবং লক্ষ্য করবা যে আমার খাতাতে ইনভিজিলেটর যে আছে ওই স্যার হচ্ছে সাইন করে দিয়েছি কি দেয় নাই। যদি না করে থাকে তাহলে নিজে থেকে গিয়ে স্যারকে বলবা, স্যার আমার খাতায় একটু সাইন করে দেন। আরেকটা কথা হচ্ছে, তোমাদের পাস মার্ক হচ্ছে মূল মার্কের 40%।
100-র মধ্যে তোমাকে হচ্ছে 40 মার্ক পেতে হবে। এই 40-এর মধ্যে ইনকোর্স মার্ক হচ্ছে 8 মার্ক, ইনকোর্সের পাস মার্ক বলছি আর কি। ইনকোর্সের পাস মার্ক হচ্ছে তোমার 8 মার্ক, আর লিখিত হচ্ছে 32। তো কাজেই তোমাকে 40 উঠাতে হবে। একটু মাথা ফ্রেশ রেখে, পাশের চিন্তা কখনোই মাথায় এরম আনবে না যে আমাকে পাস করতে হবে। তুমি তোমার মতো সুন্দর করে লিখে যাবা। একটা হলো 80-র মধ্যে 32 পাওয়া খুব একটা হার্ড বিষয় নয়। অন্তত তোমাদেরকে যেভাবে পড়াইছি তোমাদের পাশের চিন্তা করতে হবে না। তারপরেও একটু মাথা ঠান্ডা রেখে লেখার চেষ্টা করবা। কোনো উল্টাপাল্টা আউল ঝাউল কোনো কিছু লিখবা না, তাহলেই হয়ে যাবে। আর নন মেজরে তো তোমার মনে করো সুন্দর করে মানে কোনো কিছু ছেড়ে আসবে না, এক কথায় নন মেজরও কোনো কিছু ছেড়ে আসবে না। ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারকে বলা হয় গোল্ডেন পিরিয়ড অফ ইংলিশ লিটারেচার, কারণ এগুলো হচ্ছে নন মেজর সাবজেক্ট থাকে। তো নন মেজরে লিখলেই তোমার স্যারেরা মার্ক দেয়। তাই বলে আউল ফাউল লিখবে না, একটু সুন্দর করে গুছায় লেখার চেষ্টা করবা, তাহলেই আমরা মোটামুটি মার্ক পেয়ে যাব। এগুলা হচ্ছে আমাদের কথাবার্তা। এবং লাস্ট একটা কথা বলছি, এটা একদম মাথায় ঢুকায় রাখো, সেটা হচ্ছে তোমাদের কেউ যেন নকল করবা না, নকল করবা না। এখন ন্যাশনাল ইউনিভার্সিটি প্রচণ্ড পরিমাণ স্ট্রিক্ট হয়ে গেছে, প্রচণ্ড পরিমাণ স্ট্রিক্ট হয়ে গেছে। এই লাস্ট কয়েকটা পরীক্ষায় দেখতেছি যে আগে স্যারেরা এক্সপেল করতে চাইতো না, যে একটু সিম্প্যাথেটিক স্যারেরা ছিল, যে তুমি নকল করছো, তোমার কাছ থেকে নকলটা কেড়ে নিয়ে খাতা নিয়ে বের করে দিত, সামনেবার তুমি যেন পরীক্ষা দিতে পারো। কিন্তু এখন হয়ে গেছে কি যে স্যারেরা একদম পুরাপুরি এক্সপেল করে দিচ্ছে। আর ন্যাশনাল ইউনিভার্সিটি এখন দেখা যাচ্ছে যে 2 বছর 3 বছর 4 বছর পর্যন্ত কিন্তু এক্সপেল করতে পারে। যে তুমি স্যারের সাথে, স্যার যদি মনে করো তুমি কারো দেখে লিখতেছো, স্যার আসছে তোমার খাতা নিল, বললো যে 5 মিনিট অথবা 10 মিনিটের জন্য তোমার খাতাটা স্যার নিয়ে নিছে, হ্যাঁ, তুমি বেশি যেন মাস্তানি মেরে তো স্যারের সাথে যেন কখনো বার্গেনিংয়ে যাবা না। স্যার নিছে, পোলাইটলি স্যার আমার ভুল হয়ে গেছে, স্যার খাতাটা দিয়ে দেন। হ্যাঁ, যদি দেখা যায় স্যার খুবই রুড, কথা বলার দরকার নাই, স্যার 5 থেকে 5-7 মিনিটের মধ্যে খাতা দিয়ে দিবে। কিন্তু কখনোই স্যারের সাথে কোনো তর্কে জড়াতে যাবা না। যদি এরকম নকল টকল কেউ করো, এবং স্যার যদি চায় তোমাকে কিন্তু একদম 4 বছর পর্যন্ত এক্সপেল করতে পারবে। কাজেই ইমপ্রুভ দেওয়া যাবে, কিন্তু যদি এক্সপেল হয়ে যাও, ওই 4 বছরে তোমার জীবন পুরাটাই শেষ, আর কোনো কিচ্ছু করতে হবে না। ওই যে হাতে পায়ে এসে এসে হ্যান ত্যান এগুলোতে লেখে টেখে নিয়ে যাও, এই জিনিসগুলো করিও না। অনেকে আছে দেখা যায় পয়েন্টগুলো হাতে হাতে লিখে নিয়ে যায়, অথবা স্কেল টেল এগুলোতে লিখে নিয়ে যাও, এই কাজগুলো করবা না। যদি পরীক্ষা খারাপ হয় পরবর্তী বছর ইমপ্রুভ দেওয়া যাবে, কিন্তু যদি এক্সপেল হয়ে যাও তাহলে জীবন পুরাটাই শেষ। তো আমার মনে হলো যে এই কথাগুলো তোমাদেরকে বলা খুব প্রয়োজন, যদিও এগুলা বেসিক কথাবার্তা তোমাদের মাথায় ছিল, আবার অনেকের মাথা থেকে বের হয়ে যেতে পারে। এজন্য ভাবলাম এই কথাগুলো তোমাদেরকে জানায় রাখা ভালো, এই কথাগুলো মাথায় রাখবা। যে কথাগুলো বললাম, প্রথমত আর একবার আমি রিক্যাপ করতেছি, সেটা হচ্ছে প্রথমত ওএমআর শিট যখন লিখবা, পুরা দুনিয়া থেকে তোমার কানেকশন অফ, একদম সুন্দরভাবে ওএমআর শিট লিখবা। দেখা যাচ্ছে ওএমআর শিট তোমার ভুল হয়ে গেছে, যেটা তোমার ঠিক সেই অনুপাতে আবার লিখে দিয়ে চলে আসবা, 1 নাম্বার। 2 নাম্বার, ওএমআর শিটের নিচে একটা শিট থাকে, ওই শিটের যে লেখাগুলো আছে ওইটা সুন্দরভাবে, মানে যেটা চাইছে আর কি, তোমাদেরকে আমি পিকচার দিয়ে দেবো গ্রুপে, ওই অনুপাতে লিখে দিবা, ঠিক আছে? দেন তারপর খাতা পাওয়ার পর ওই খাতার কি কন্ডিশন, পেজগুলা ঠিক আছে কিনা, কোথাও লেখা পুরা ঢ্যাপসায় গেছে কিনা, হ্যাঁ, অনেক জায়গায় দেখা যায় যে কালি একদম পুরা আবছা আবছা ধোঁয়াশা হয়ে থাকে। ওই খাতাগুলা লেখার আগেই, খাতাতে কলম ঠেকানোর আগেই ওই খাতাটা স্যারকে বলবো, স্যার আমাকে চেঞ্জ করে দেন। কিন্তু যদি তুমি একবার রোল রেজিস্ট্রেশন লিখে ফেলাও, তখন কিন্তু ওই খাতা চেঞ্জ করার মতো ওয়ে থাকে না। অনেক কেন্দ্রে থাকে যে হচ্ছে তোমার খুব এক্সট্রা খাতা খুব কম দেয়, 2-1টা এক্সট্রা খাতা দেয়। তো এই জিনিসটা সমস্যা হয়ে যায়। দেন পরীক্ষার সময় কোনো কলম অথবা মার্কার পেন দিয়ে আমরা মার্জিন টানবো না, আমরা প্রত্যেকে একটা করে হচ্ছে পেন্সিল কিনে নিয়ে যাব। পেন্সিল এবং শার্পনার, দেখা যাচ্ছে যে অনেক সময় পেন্সিলের মাথা ভেঙে যায়, তো শার্পনার না নিয়ে গেলে আবার কার কাছে কী করবা, এটা। তারপর লেখার লেন্থ বড় করার জন্য ইচ্ছাকৃতভাবে অস্বাভাবিক লেখা বড় করবা না, এতে গিয়ে হবে কি তোমার হচ্ছে এতে তোমার লেখা স্লো হয়ে পড়বে। তারপরে তোমার প্রথম 2-1 পৃষ্ঠার লেখার মধ্যে স্যারেরা কিন্তু একদম ফিক্সড করে নেবে মাথার মধ্যে চিন্তা ভাবনা, যে এই ছেলেটা ভালো স্টুডেন্ট নাকি খারাপ স্টুডেন্ট। মাথায় যদি স্যারের একবার এসে যায়, না এই ছেলেটা তো প্রথমের দিকে ভালোই লিখছে রে, একে ভালোই, মানে অতগুলা খাতা কি সেম অ্যাটেনশন দিয়ে দেখা সম্ভব নয়।
তো স্যার প্রথম 2-3 পৃষ্ঠার মধ্যে বোঝা যায় যে ছেলেটা ভালো নাকি খারাপ, অথবা এই মেয়েটা ভালো নাকি খারাপ। তো সেই অনুপাতে পরের ইয়েগুলো স্যাররা মার্ক দেয়। তাহলে তোমার সবচেয়ে বেস্ট অফ দ্য বেস্ট যে অ্যান্সারগুলো তুমি পারবা সেগুলো আগে শুরুর দিকে ওগুলো করে ফেলবা। তারপরে টাইম ম্যানেজমেন্ট, তুমি প্রত্যেকটা প্রশ্নের জন্য কত সময় দিবা? 30 মিনিট। 30 মিনিটের মধ্যে আমাকে শেষ করে ফেলতে হবে। প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার আমাকে 30 মিনিটের মধ্যে শেষ করে ফেলতে হবে। এরপর এক্সট্রা যে আমি লুজ নেব, এক্সট্রা লুজ নেওয়ার সাথে সাথে মেইন খাতায় ওই এক্সট্রা লুজের যে কোড নাম্বারটা ওটা আমরা দিয়ে ফেলবো। তারপরে স্যারকে বলবো যে স্যার যদি স্যার আগে সাইন করে তোমাকে দিয়ে দেয় তাহলে তো ভেজাল শেষ। আর যদি স্যার যদি সাইন না করে তাহলে ওইখানে তোমাকে আগে ইয়ে করে নিতে হবে, কি বলে, স্যারের সিগনেচারটা ওইখানে করে নিবা। এখন এগুলা হলো তোমাদেরকে অ্যাডভাইস করার মতো টপিক ছিল আমার কাছে, ঠিক আছে? তো এই হচ্ছে ঘটনা। যেটুকু সময় আছে খুব ভালো করে পড়াশোনা করো, একটা মিনিটও নষ্ট করিও না, অনলাইনে আসিও না। যেটুকু সময় আছে সুন্দর করে কাজে লাগাও। তোমাদের কি কারো কোনো প্রশ্ন আছে? স্যার একটা প্রশ্ন ছিল। বলো। মানে একটা কোশ্চেনে তো এবিসি তিনটা থাকবে, তাহলে যদি মনে করেন যে সি নাম্বারটা পারতেছি না পরে লিখবো, সেই ক্ষেত্রে কি পেজ ফাঁকা রাখবো নাকি মানে অন্য জায়গায় লিখে মানে অ্যান্সার টু দ্য কোশ্চেন নং 1 সি এভাবে লিখে অ্যান্সার করবো? যদি এরকম হয় যে তুমি যদি পরে আবার যদি লিখতে না পারো তাহলে ওই জায়গাটা যেটা ফাঁকা রাখছো জিনিসটা কেমন একটা হয়ে যায় না? তো জায়গা ফাঁকা রাখবা যদি তুমি শিওর হও যে আমি পরে ওটা অ্যান্সার লিখতে পারবো। আর না হলে পরে গিয়ে যদি দেখো যে অ্যান্সার টু দ্য কোশ্চেন নাম্বার মনে করো 1-এর সি নাম্বার ওই মুহূর্তে তোমার মনে পড়ছে না, হ্যাঁ, তখন তুমি একটা কাজ করিও যে সমস্যা নেই, লাস্টে লিখলেও সমস্যা নেই, কিন্তু খুব সুন্দরভাবে ওইখানে লিখে দিবা যে অ্যান্সার টু দ্য কোশ্চেন নাম্বার এতর সি করে ওইখানে উত্তর লিখে ফেলবা, এটা কোনো সমস্যা নেই। কিন্তু তাহলে ওটা ইংরেজিতে কেমন, মানে কিভাবে লিখবো? ওই যে অ্যান্সার টু দ্য কোশ্চেন নাম্বার এতর সি, 1-এর সি। অন দিয়ে সি লিখবো নাকি? অ্যান্সার টু দ্য কোশ্চেন নাম্বার, অ্যান্সার টু দ্য কোশ্চেন নাম্বার 1 একটা টান দিয়ে সি। দাদা, আমরা কোন নাম্বারের কত নঙে কত নাম্বার পাইছি এগুলো কি স্যাররা আবার ফিল আপ করবে? হ্যাঁ, ওই যে দেখবা ওই যে তোমার ওএমআর শিট যেটা আছে না, ওএমআর শিটের একটা মুড়ির, ও আচ্ছা একটা ভালো কথা বলছি, সেটা স্যার কারণ কি যদি এরকম ফিল আপ না করে যে একটা বেশি লিখে আসবো? না 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 না, করবে, অবশ্যই করবে। তোমার মিউট করো, শব্দ আসতেছে। তো ওই তোমার যে ওএমআর শিট যেটা আছে না, ওএমআর শিটের উপরের একটা অংশ থাকে, নিচের একটা অংশ থাকে। তুমি যেই অংশে তোমার রোল রেজিস্ট্রেশন নাম্বার যেগুলো তুমি লিখছো তোমাকে বলা হবে যে পরীক্ষার শেষের দিকে ওই মুড়ির অংশটা ছেড়ো, মানে ওইখানে একটা অংশ থাকে ওইটা তোমাকে ছিঁড়তে হবে, মাথার একটা অংশ থাকে, ওইটা খুব অ্যাটেনশন সহকারে ছিঁড়বা, বেশি যেন ছিঁড়ে ফেলবা না। এবং ওইটার নিচে যে অংশটা থাকে ওগুলাতে যেন হাত দিবা না, ওইটা সম্পূর্ণটা স্যারেদের অংশ। ওইখানে তোমার দেখবা নাম্বার দেওয়া আছে 1 2 3 4, 1-এর এ, 2-এর বি, এরকম তুমি কোনটাতে কত মার্ক পাইছো ওইখানে স্যারেরা লিখবে, বেশি লেখে লাভ নাই পাগল। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন? আর কারো কি মাথায় কোনো প্রশ্ন আসতেছে? ইজ এনি প্রশ্ন কামিং ইন ইওর মাথা? ভালো ভালো দিতে পারি, পরীক্ষা ভালো হবে, টেনশন করিও না। মাথাতে টেনশন করে কোনো লাভ আছে? টেনশন করে কোনোই লাভ নাই। টেনশন করলে হয় কি তুমি আরো পড়তে পারবা না বেশি। পুরা রিল্যাক্স মাথায় পড়াশোনা করো, তোমার যতটুকু ক্ষমতা, তোমার ঈশ্বর তোমার কপালে যেটা রেখে রাখছে ওইটা হবেই। কিন্তু তাই বলে তুমি যে পড়াশোনা করবা না তা কিন্তু হবে না, হ্যাঁ। তুমি একদম মনে করো যে ট্রেনের সামনে এসে বলতেছো আল্লাহ আমাকে বাঁচাও, তাহলে কি বাঁচাবে? তোমাকে নিজের আগে চেষ্টা করতে হবে, চেষ্টার পরে তুমি ফল পাবা, ঠিক আছে? আর রিল্যাক্স হয়ে পরীক্ষা দিতে যেতে হবে। সারা বছর যা করছো পরীক্ষার এই 4টা ঘন্টা পুরো রিল্যাক্স থাকতে হবে। দেখা গেছে যে একদম চিন্তা করতে করতে অনেক সময় এরকম হয়, নার্ভাস হওয়া যাবে না। দেখা যাচ্ছে আমার সাথে সেকেন্ড ইয়ারে এরকম হয়েছিল। আমি সেকেন্ড ইয়ারে হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার যেটা ছিল ওইটা প্রথমে পাওয়ার পর আমি প্রথম পেজের আমি কোনো কোশ্চিনই কেন জানি আমি কমন পাইনি। যে ব্রড কোশ্চিনের এই পৃষ্ঠাতে, মানে প্রথম পৃষ্ঠাতে ছিল ব্রড কোশ্চিনের 2টা, আর বাকিগুলো ছিল পরের পেজে। আমি প্রথম 2টা কোশ্চিন দেখছি আমার কমনই আসে নাই। আমার তো মাথা ঘুরে গেছে যে এত ভালো করে পড়াশোনা করে গেলাম, আমি প্রশ্ন কমন পাইলাম না।
পরে দেখি পরবর্তী পৃষ্ঠাগুলো আমার কমন আছে, আমি এখন লিখতে গিয়ে দেখতেছি আমার কোনো কিছুই মনে আসতেছে না, পুরো আমি ব্ল্যাঙ্ক হয়ে গেছি, একদম ব্ল্যাঙ্ক, আমার মাথাতে কিছুই নাই। তো তারপর কিছুটা নিজেকে সময় দিলাম, তারপর অবশ্য মনে আসছে যে এরকম নার্ভাস হওয়া যাবে না, বুঝছো, নার্ভাস হওয়া যাবে না। আর কার কোনো প্রশ্ন? অথবা আমি তো আছি, যদি কোনো প্রশ্ন কারো থেকেও থাকে, এখনই যে করতে হবে তাও নয়, পরীক্ষার যে কোনো সময় আমাকে ইনবক্সে নক করবা, গ্রুপে বলবা, আমি অ্যান্সার করে দেবো। বলো এখন কি কারো মাথায় কোনো প্রশ্ন আসছে কিনা? দাদা আমার কথা কি শোনা যায়? হ্যাঁ, শোনা যায়, বলো। দাদা আমি আমার এই যে এক্সাম ছিল, মানে ইন কোর্স এক্সামে 100 নম্বরের এক্সাম ছিল, তখন লেখা ছিল যে 1 2 3 4 ভাবে লেখা লাগবে, 4 লিখলে 3 লেখা যাবে না। এটা কি এক্সাম আছে নাকি? না, এরকম এরকম কোনো কিছু নাই, অথবা থাকেও যদি তুমি লিখলে কোনো সমস্যা হয় না। এরকম খুব কম পরীক্ষা থাকে যে কোনো অধিকারী লিখতে বলে, লেখলেও কোনো সমস্যা নেই, তোমার যেটা পছন্দ হবে, তোমার যেটা কমন পড়ছে এটা তুমি লিখবা। দেখা গেল যে আমার প্রশ্নের এক উপরে লেখা আছে। লেখা থাকলে কোনো সমস্যা নেই, লেখা থাকলেও কোনো সমস্যা নেই। অত সিরিয়ালি কে লেখে রে, আজগুবি কথা বললে হবে? আমাদের অনেক পরীক্ষাতে প্রশ্ন দাদা এরকম। সিরিয়াল লিখতে গিয়ে অনেকগুলো প্রশ্ন লিখতে পারি না। সরি, সিরিয়াল ভাবে লিখতে গিয়ে আমার 2টা প্রশ্ন মিস গেছে, পরে না, দেখি পারি। ওগুলা কোনো সিরিয়াল সিরিয়াল লেখাটা টিরিয়াল অনেক না, কঠিন। তোমার যেটা কমন পড়বে, দেখা যাচ্ছে কোশ্চিন পেপারে 12 নম্বর প্রশ্ন আমার কমন পড়ছে, 12 নম্বরটা আমি হলো ভালোভাবে লিখতে পারবো, আগে আমি 12 নম্বর লিখবো। এগুলো অনেক আমরাও দেখছি, সিজিপিএ মোটামুটি খুব ভালো নিয়েই আমরা পাশ করছি, কিন্তু কখনো ওই রকম ভাবে সিরিয়াল মেনটেন করে আমরা লিখিনি। দেখা যাচ্ছে ওই যে বললা না, পুষ্প বললা যে হচ্ছে জায়গা ফাঁকা রাখবো কিনা, ওই যে যখন আমরা আমাদের সময় তো ব্রিফ কোশ্চিন ছিল, যে দেখা যাচ্ছে যে ওই ABCD লিখতে গেছি, যে ABC নাম্বার আমার কমন পড়ে নাই, ডি নাম্বার আমার কমন পড়ছে, অথবা পাশের কোনো বন্ধু বলতেছে এই আমার কিন্তু কমন আছে, অথবা ওই যে পেছনের ও হচ্ছে বলবে হচ্ছে ওইখানে জায়গা ফাঁকা রাখ, বললাম আমি কোনো জায়গা ফাঁকা রাখিনি, আমি প্রথমে 9টা লিখে ফেলছি, পরে ও যখন সি নাম্বার বলছে পরে সি নাম্বার লিখছি, এভাবে। ওগুলা কোনো ব্যাপার না, কিন্তু একটা জিনিস যেটা হচ্ছে তুমি ক্রোনোলজিক্যালি যেখানে লিখবা না, সেখানে সুন্দর করে যে লিখে দিবা, যে মানে নাম্বারিং যেটা, ওটার জন্য তোমার সুন্দর হয়। যে কোনো প্রশ্ন লিখতে গেলে অ্যান্সার টু দ্য কোশ্চেন নাম্বার অমুকের এত, অ্যান্সার টু দ্য কোশ্চেন নাম্বার অমুকের তত। হ্যাঁ, এই জিনিসটা যেন মানে তোমার স্যার যেন বুঝতে পারে যে এই ছেলেটা যে ভিন্ন নাম্বার এখানে লিখছে, তোমার স্যার বুঝলেই না। এগুলার কোনো তেমন ওই হার্ড অ্যান্ড ফাস্ট রুল নেই, লিখলেই হয়। ওকে, সো আর কার কোনো প্রশ্ন আছে? তোমাদের সময় আর নষ্ট না করি, যদি কারো প্রশ্ন না থাকে। দাদা হ্যাঁ, একটা প্রশ্ন যদি মানে নর্মাল বলতেছি, ধরেন ঠিকঠাক লিখলাম বা লেন্থ ঠিক রাখলাম, তখন আমরা মানে কত পেজ লিখলে খুব একটা ভালো একটা মার্ক পাবো আর কি? এই প্রশ্নটার অ্যান্সার একটু সমস্যার। সেটা হচ্ছে যে তোমার প্রশ্নের তুমি অ্যাকুরেটলি অ্যান্সার করে আসবা, সেই অ্যাকুরেটলি অ্যান্সার করার জন্য তোমার যত পৃষ্ঠা দরকার তত পৃষ্ঠা তুমি লিখবা, ঠিক আছে? কিন্তু যদি মনে করো 10 মার্কের কোনো প্রশ্ন হয়, 10 মার্কের জন্য যে 4 থেকে 5 পেজ, এইটা লেখাটা আই থিঙ্ক ইজ প্লেইং অন এ সেফ সাইড, ঠিক আছে? আর যদি মনে করো 5 মার্কের প্রশ্ন হয়, তখন সেটাতে 1.5 থেকে 2 পেজ, 2.5 পেজ এরকম লেখাটা আমরা মোটামুটি মানে একটা সুন্দর লেখা ধরি। কিন্তু এটা প্রশ্নভেদে, অনেক প্রশ্ন দেখা যায় যে অতগুলো লেখা সম্ভবই নয়, অত ইনফরমেশন ওইটাতে চাচ্ছে না, অথবা দেওয়া সম্ভবই নয়, তখন অল্প লিখতে হবে। চেষ্টা করবা যে যদি ব্রড প্রশ্ন হয়, ব্রড প্রশ্নের মধ্যে 5 থেকে 7টার মতো প্যারা করার। আর যদি শর্ট প্রশ্ন হয়, মানে 10 মার্ক অথবা 5 মার্কের যদি হয়, চেষ্টা করবা ওইটার মধ্যে 3 থেকে 4টা প্যারা করার। যদি 5 মার্কের প্রশ্ন হয়, তখন সেখানে আমরা 2 থেকে 2.5-3 পেজের মধ্যে আমরা শেষ করব। এইরকম একটা ধারণা নিয়ে প্রশ্নের উত্তর করতে হবে। আর কেউ? ওকে, সো আশা করছি
পরীক্ষা সম্বন্ধে মোটামুটি যেই ডাউটগুলো ছিল তোমাদের সেই ডাউটগুলো ক্লিয়ার হয়ে গিয়েছে। এরপরেও যদি পরীক্ষার সময়ে পরীক্ষার আগে কারো যদি কোনো সমস্যা হয় আমাকে নক করবা। যদি আমাকে নক না দেখো যে আমি অনলাইনে নাই, যদি ইমার্জেন্সি কোনো কথা আমার সাথে বলতে হয় অথবা যদি জানতে হয়, আমি হচ্ছে তোমাদের গ্রুপে আমার নাম্বার দিয়ে দিচ্ছি, ঠিক আছে? আমার পার্সোনাল নাম্বার দিয়ে দিচ্ছি। পার্সোনাল নাম্বার মতো তোমরা আমাকে যেই নাম্বারে পেমেন্ট করো আর কি, ওইটাই আমার পার্সোনাল নাম্বার। ওইটাতে যে কোনো সময় আমাকে কল করতে পারো, কোনো সমস্যা নেই। ওকে, সো থ্যাংক ইউ ভেরি মাচ। সবার পরীক্ষা ভালো হবে, কোনো প্রকার টেনশন করিও না, ঈশ্বরের আশীর্বাদে সবার পরীক্ষা ভালো হবে। জাস্ট একটু রিল্যাক্স হয়ে মাথা ঠান্ডা রেখে প্যানিক না হয়ে পরীক্ষা দেওয়ার চেষ্টা করো, এবং যাদের যাদের প্রয়োজন সাথে করে পানি টানি নিয়ে যাও। হ্যাঁ, পানি, চকলেট সাথে যদি নিয়ে যেতে হয়, হ্যাঁ, একদম রুটি, বিরিয়ানি যা যা আছে সব কিছু নিয়ে যাবা। একদম রিল্যাক্স মুডে নিজেও খাবা, পাশের জনকেও খাওয়াবা, স্যারকে ডেকে বলবা স্যার আপনিও খান। খাওয়া দাওয়া করে সুন্দর করে চিল করে পরীক্ষা দিয়ে চলে আসো, কোনো টেনশন নাই। ওকে, সো থ্যাংক ইউ ভেরি মাচ, আবার দেখা হচ্ছে।